প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ কথা বলতে চাই এনসিপিকে নিয়ে এত সমালোচনা কেন, এবং এই আমার এই কথার শেষ পর্যায়ে বলবো যে এনসিপির কতটুকু করাপ্টেড এনসিপির লোকজন। দেখুন, শেখ হাসিনা প্রায় 1500 মানুষকে হত্যা করে এবং 40,000 মানুষকে আহত করে পালিয়ে গিয়েছে। এবং এই পালিয়ে যাওয়ার বিষয়ে যারা ভূমিকা রেখেছে, প্রধান ভূমিকা রেখেছে, তারা হচ্ছে এই এনসিপির বর্তমান যে নেতৃত্ব, এরাই। এরা, আমি প্রায় এদেরকে 5-6 বছর যাবৎ চিনি। ওরা এই নাহিদ আক্তাররা যে দীর্ঘদিন যাবৎ ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক মানে এই গত সরকার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়ে যেত, যেভাবে আন্দোলন করত, সেটা খুবই অভূতপূর্ব ছিল এবং খুব সাহসী ছিল। এবং বিশেষ করে আমরা হত্যাকাণ্ডের পর আক্তার তো শহীদ মিনার বানিয়ে ফেললো ওই সময় পলাশীতে। এই এই যে আন্দোলনের পথ, তাদের আন্দোলনের পথ কিন্তু অনেক দীর্ঘ। আমরা দেখেছি যে আন্দোলন করতে গিয়ে বর্তমানে যে এই স্থানীয় সরকার এবং ক্রিয়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনি রক্তাক্ত হয়েছেন, সেই ছবিও আছে। তারপর ডাকসু নির্বাচনের সময় কিভাবে এর আন্দোলন করেছেন, মার খেয়েছেন, কিন্তু পিছপা হননি কখনো, খুব সাহসী। এবং এই নেতৃত্বই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে। এবং এই তাদের যে আহ্বান, তাদের আহ্বানে সারা দেশের মানুষ ঝাঁকে ঝাঁকে হ্যামিলন বাসের মতো সবাই চলে আসছে। মানে কেউ আর এদের ডাকে কেউ অবহেলা করতে পারেনি। এখন এর ফলে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হলো। শেখ হাসিনা 1400 মানুষকে হত্যা করেও এই আন্দোলন যখন থামাতে পারলো না, তখন সে নিজের জীবন রক্ষায় পালিয়ে যেতে পারল। দেখুন, এই ধরনের বিদ্রোহ, এই ধরনের অভ্যুত্থান পৃথিবীতে বিরল। এরকম কোন অভ্যুত্থান পৃথিবীতে এখন পর্যন্ত হয়নি। পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত এই ধরনের অভ্যুত্থান হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই অভ্যুত্থানকে বিতর্কিত করার জন্য, এই অভ্যুত্থানকে খাটো করার জন্য ওই যে আওয়ামী গোষ্ঠীটা ছিল, পলাতক গোষ্ঠী, ওরা সবাই মিলে নাহিদ, হাসনাত, আক্তার এদেরকে বিষোদ্গার করা শুরু করলো, এদেরকে হেয় করার চেষ্টা করতেছে, এদের সমালোচনা মুখর হয়ে গেল। এবং কিছু কিছু সরকারি বাহিনীও এই কাজে যুক্ত হলো। এদের নারী কেলেঙ্কারিকে সামনে আনা হলো, এদের অর্থ দুই একজনের অর্থ কেলেঙ্কারি খুব ব্যাপকভাবে ফলো করেছে, প্রচার করা হলো। এটা হচ্ছে একটা গ্রুপ। দ্বিতীয় গোষ্ঠীটা হচ্ছে যে বাংলাদেশে প্রচলিত যে রাজনৈতিক দল আছে, বিশেষ করে বিএনপি জামাত, দেখলো যে আওয়ামী লীগকে তারা বিদায় করে দিয়েছে। এখন আবার নতুন একটা দল, নতুন প্রজন্ম, নতুন একটা বয়ান, নতুন একটা রাজনৈতিক দল বাজারে এসে সেই শূন্য জায়গাটা পূরণ করতে যাচ্ছে। এর ফলে তারা এদেরকে বড় প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করলো যে ভবিষ্যতের জন্য। সেই জন্য এরা তাদের সমালোচনা করা শুরু করেছে এবং চরম ভাষায় বিএনপি কিছু কিছু নেতৃত্ব এত বাজে ভাষায় সমালোচনা করেছে, যেটা আসলেই দেখার মতো না এবং শোনার মতো না। ফলে অবশ্য বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির হাইকমান্ড থেকে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এটা আবার দেখলাম আরেকটা গ্রুপ সমালোচনা করতেছেন, যারা সমালোচনা করেছেন বা সমালোচনা জারি রেখেছেন, তারা তো এনসিপিকে দেখেছে একদম স্বপ্নের মতো। এই নাহিদ, হাসনাত, আক্তার, সাজিদদেরকে দেখেছেন স্বপ্নের নায়ক হিসেবে। এরা হচ্ছে একদম ফেরেশতাতুল্য মানুষ, এদের ডাকে আমরা সাড়া দিয়েছি, আমরা রাস্তায় নেমে গিয়েছি, যারা আন্দোলনের অংশ ছিল আর কি। এদের কোনো ভুল হতে পারে না, এদের কোনো অন্যায় হতে পারে না, এদের কোনো খারাপ কথা হতে পারে না। এখন দেখুন, মানুষ তো আর ফেরেশতা না, মানুষ তো মানুষ, মানুষের ভুল থাকবে, দোষ থাকবে, ত্রুটি থাকবে। তার ফলে কি হয়েছে, এরাও সমালোচনা মুখর হয়ে গেছে। এই যে এই গোষ্ঠীটা, এইভাবে যখন সমালোচনা শুরু হয়েছে, তিনটা গোষ্ঠীর সমালোচনা মিলে একটা বড় সমালোচনা সিন্ডিকেট তৈরি হয়েছে। এই সিন্ডিকেট সমালোচনার সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের মিডিয়া। দেখুন, বাংলাদেশের মিডিয়া, আপনারা সবাই জানেন, এরা হচ্ছে ওই কালো শাসনের অংশ ছিল। শেখ হাসিনা আমলে যে 15 বছর কালো শাসনের অংশ ছিল, এবং মিডিয়ার মালিকরা কিন্তু ওই কালো শাসকদের, এবং তারা যে কালো টাকা ইনকাম করেছে, ওই কালো টাকা দিয়ে এখন অধিকাংশ মিডিয়াগুলো, তাদের যে মিডিয়া, সেই মিডিয়াগুলো চলা হচ্ছে। এখানে পলাতক শক্তির অনেকগুলো মিডিয়া কাজ করে, পলাতক শক্তির সাংবাদিকরা কাজ করে। এবং গত শেখ হাসিনা আমলে 15 বছর বাংলাদেশে যেখানে টেলিভিশন চ্যানেল হয়েছে, পত্রিকা হয়েছে, সেগুলোতে
নতুন কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যুবলীগ থেকে, আওয়ামী লীগ থেকে, ছাত্রলীগ থেকে পাঠিয়ে দেওয়া হতো এরা সাংবাদিক হতে, এরা সাংবাদিক হতে পারবে। ওই গোষ্ঠীটা কিন্তু এখন একটু উপর লেভেলে আছে। সবাই না, আমি সবাই বলছি না, এর মধ্যে অনেকেই ঢুকেছে, বাট অধিকাংশ সাংবাদিক যারা ওই ন্যারেটিভটা প্রচার করার জন্য ব্যস্ত হয়েছে, এরা মিলে আসলে এনসিপিকে ঘিরে ধরেছে এবং তাদেরকে অপপ্রচার করতেছে। আরেকটা বিষয় হচ্ছে যে এদের এনসিপির অনেককে নিয়ে মানে একটা ঢালাও মন্তব্য করা হয়, প্রচুর টাকার মালিক হয়েছে, ফুলে ফেপে উঠেছে। দেখুন, এই বিষয়টাও অমূলক। এই বিষয়টা আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, জানি, দেখি। অনেকেই কিন্তু হল থেকে বেরিয়ে বাসা নিতে পারছে না, বাসায় যে থাকবে বাসা ভাড়া দিতে পারছে না, কারণ তাদের কোনো প্রফেশন নেই। রাজনীতি, অনেকে অফিসে থাকে, এনসিপির অফিসে অনেক নেতা এনসিপির অফিসে ঘুমায়, তাদের মানে থাকার জায়গাও নেই। এই বিষয়টা আমি দেখেছি। আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, এনসিপির কিছু 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 নেতা যারা এই অর্থ কেলেঙ্কারি, সেটা 10%-এর উপরে না, এবং কারা কারা বেশি আলোচিত হচ্ছে সেটা আপনারা জানেন। তো বাংলাদেশের এই যে মানুষ, এরা তো বাংলাদেশের মানুষ, এদের কেউ মঙ্গল গ্রহ থেকে আসেনি যে তারা কোনো অর্থ কেলেঙ্কারি, অর্থ দোষ টোষ থাকবে না, এই বিষয়টা কিন্তু এরকম না। ফলে মনে রাখতে হবে যে বাংলাদেশের যেই সমাজ, যে আবহাওয়া, এরই অংশ, এবং তারা হঠাৎ করে বিশাল অনেক সুযোগ পেয়ে গিয়েছে। এই জন্য কিছু অর্থ কেলেঙ্কারি ঘটনা ঘটেছে সত্যি, কিন্তু সেটা 10%-এর উপরে হবে না। এছাড়া যেমন আমরা নাহিদ এবং আক্তারের মধ্যে যে দৃঢ়তা, যে সাহস, যে নির্ভয়ে থাকার যে চেতনা দেখেছি, এটা কিন্তু বাংলাদেশের অনেক পুরাতন রাজনীতিবিদদের ক্ষেত্রেও দেখি না আমরা। তো বাংলাদেশ থেকে তাকিয়ে আছে, এর আজ না হোক 5 বছর হোক, 10 বছর পর হোক, একটা সময় বাংলাদেশের রাজনীতি চেঞ্জ হবে। এবং বাংলাদেশের যে সংস্কার, মৌলিক সংস্কার বিরুদ্ধে অন্য কোনো দল কিন্তু ওইভাবে কথা বলছে না যেভাবে নতুনরা বলছে। আওয়ামী লীগের বিচার এবং এই অপরাধীদের বিচারের বিষয়টা কিন্তু কেউ তুলছে না। এই নাহিদ, হাসনাত, আক্তারা না থাকলে কিন্তু এই বিচারটা এতদূর পর্যন্ত এগোতো না। ফলে আমরা একটু ধৈর্য ধরবো, এবং যারা আমাদেরকে এই যে এই শ্বাস ছেড়ে বা ফ্রিলি মুভমেন্ট করার সুযোগ দিয়েছে, তাদেরকে রাস্তায় ফেলে রেখে চলে যাব না। সমালোচনা করব, গঠনমূলক সমালোচনা করব, এবং পরামর্শ দেব কিভাবে তাদের এই সমালোচনা থেকে এই ভালো কাজে আরো ইনভলভ হওয়া যায়। এবং এনসিপিকে অবশ্যই মানুষের কাছাকাছি দিতে হবে, মানুষকে নিয়ে কাজ করতে হবে, তাহলে তারা একসময় ইনশাল্লাহ আমরা আশাবাদী একটা সময় সাফল্য আসবে। ধন্যবাদ সবাইকে।